তুমি আর একটা দিন আমাকে ডেকেই দেখো না, আমি কখনো তোমার কাছে আর যাব না। হ্যাঁ, একদিন ডেকে যা করছো তুমি, আমি অত পাগল আছি? আচ্ছা, আর মানুষের তো এরকম না, তোমার ওইটা অত বড়, অত মোটা কেন? কি সমস্যাটা কি? কি হয়েছে তোমার? আরে, আমার এটা এত বড় হয়েছে, তো তোর সমস্যা কি? আরে সমস্যা কি মানে? আমি এদিকে নিতে পারি না। আরে শোন না, মেয়েরা তো জানিসই আজকাল একটু হুস্টু পুস্টু ভারী, লম্বা, মোটা এই সমস্ত বেশি পছন্দ করে। ও, আজকাল তাই নাকি? আরে শোন না, আরে তুই তার উল্টো কেন রে? এটা আমি বুঝি না তো। দেখ না, তুই আমার বোন, তোকে নিয়ে এই যে মেসে এসে একটা দিন দিছি, তাই তোর বেশি হয়ে গেছে আর তুই ভয় পাচ্ছিস? আরে মা তো দিনের পর দিন আমার কাছ থেকে এইটা নিছে। বাবা তো ঠিকঠাক মতো বাড়িতে থাকতো না, দেখিস না, বাবা চাকরির জন্য বিভিন্ন জেলায় জেলায় পোস্টিং হয়ে ঘুরে বেড়াতো, মাকে নিত না। সেও তো এই সমস্ত ওই একলা থেকে দুনিয়ার জায়গায় ফষ্টি নষ্টি করছে। আর মা এদিকে দিনের পর দিন আমাকেই তো ব্যবহার করছে। পাগল, আমি তো মাকে এতদিন নিজেই চালিয়ে আসতেছি, আর মা এটা থেকে দারুণ খুশি, বুঝতে পারছিস? ভাইয়া, কি বললে তুমি? হ্যাঁ রে, শোন না, এখন আবার তোকে দিতে শুরু করছি। কেমন হলো বিষয়টা বল। তার মানে ভাইয়া, এই বাবা যখন এই বাইরে বাইরে থেকে চাকরি করতো, বাড়িতে আসতো না, এতদিন তুমি মাকে এটা করছো? মাকে তুমি চালাইছো? হ্যাঁ, কেন জানিস না? কেমন করে জানবো তুই বল? আজকে তো জানলাম। এ ভাই, তারপর ওর ওই একই জিনিসটা আবার আমাকেও দিচ্ছিস? হ্যাঁ, তোরা পারিস না। হ্যাঁ, তোরে আর কি বলবো। আরে মা তো বাবার সঙ্গে মানে এই সমস্ত অভাবের তাড়নায় থাকতেই চাইছিল না, জানিস। আমি তো শুধু একমাত্র মাকে দিনের পর দিয়ে দিয়ে এই সংসারে ঠেকাই রাখছি। মার এই যে শেষের যে সন্তানটা হলো না আমাদের, যে ওটা কিন্তু আমার, তুই কাউকে বলবি না কোনোদিন, বুঝতে পারছিস? ভাই, এসব কি বলছিস রে তুই? হ্যাঁ, তোর মাথায় খারাপ পড়বে, তুই এসব কি বলছিস? তার মানে এতদিন মাকে হাসতে নাস্তা করে তুই ফেলছিস, তুই মাকে এতদিন চালিয়ে আসতেছিস? ও মাই গড! তাহলে বাবা এই যে 2 মাস 3 মাস পর বাদে বাদে আসে, তার মানে ওইটা কি বাবার নামে চালিয়ে দিয়েছে মা? হ্যাঁ। আরে হ্যাঁ, আর এখন থেকে তো তোকেও দেবো, কারণ তুই আমার আপন বোন হলেও মানে দেখ না কত সুন্দর হুষ্টপুষ্ট নাদুস নুদুস একখান হয়েছিস তুই। তোকে দেখলে তো আমার ভাল লাগে না। দেখ না, আমি ওই দূরে আবাসিক থাকি, শুক্রবার শুক্রবারে এই যে তোর মেসে বেড়াইতে আসি, দুই ভাই বোনে এই যে ফাঁকি থেকে লেখাপড়া করছি। মা এখন একালে যা হয় হোক গা, শেষকালে একটা সন্তান দিয়েছি, ওটারে লালন পালন করুক গা। এখন থেকে নিয়মিত তোর আর আমার চলবে, বুঝতে পারছিস? ভাইয়া, আসলে তোর ওইটা অনেক বড় জানিস। আমি যে পারি না আসলে, কি করব বল? মানে খুবই সমস্যা হয়, আমার কষ্ট হয়, তোকে যে কি বলি মানে বুঝাইতে পারতেছি না। আর শোন, আমার মেসে আরো 2টা মেয়ে থাকে, তারা মানে এই সমস্ত যদি কখনো বুঝে ফেলা দেয়, তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? তার চেয়ে আমি বলি কি, আমাকে যদি সত্যি তুই একইভাবে প্রতিনিয়ত করতে চাস, তোর কাছে রাখতে চাস, তাহলে এক কাজ কর, তোর কাছে নয় আমাকে টেনে নে আর আমাকে ওই কলেজে ভর্তি করে দে, আমি এখান থেকে চলে যাই। তাছাড়া তুই আর এখানে আসবি না। আরে পাগলি, আমার কথার একটু শোন। আমার ইচ্ছা ছিল যে তোর ম্যাচের ওই ভোলা ভোলা দুইটা মেয়ে ছিল না তোর বান্ধবী, হ্যাঁ ছিল তো। তোর সাথে মানে তোর পাশাপাশি ওরে দুজনকেও আমি একটু খাইতে চাইছিলাম। মানে ওদের সুন্দর নাদুস নুদুস দেখে আমার খুব ভালো লাগছিল, ওদের আচরণে আমি আসলে মুগ্ধ, জানিস, গেলে কত সুন্দর ভাইয়া ভাইয়া করে ডেকে আপ্যায়ন করে। আর আমি চাইছিলাম যে ওই দুটাকেও তোর মতো করব। তো তুই যে এখন ওখান থেকে আমাকে আলাদা করে এখানে চলে আসতে চাচ্ছিস, তাহলে নিশ্চিন্তে থাক, আমি আগামী মাসে একটা রুম ভাড়া নিয়ে দুভাবনে একটা রুমেই থাকবো। ও, তাই নাকি? হ্যাঁ। শোন, তোকে কিন্তু ওই মায়ের মতো দিব, আর একটা বানিয়ে দেবো, বুঝতে পারছিস? তুইও রেডি হ। আর শোন, আস্তে আস্তে নিতে নিতে অভ্যাস হয়ে যাবে। একটা জিনিস, সবকিছুর একটা ব্যাপার আছে না, প্রতিনিয়ত লেখাপড়া ভালো হবে, দু ভাই বোনের রেজাল্টও ভালো হবে, পাশাপাশি তোর আর আমার বাবা মায়ের আর বিয়ে সাথে চিন্তা করতে হবে না, দিনের পর দিন চলবে, ঠিক আছে? তাহলে তো ভালোই মজা হবে ভাইয়া। আমার শুনে খুব মানে মজা লাগছে। আর শোনো, আগামী মাসেই কিন্তু তুমি আলাদা একটা রুমের ব্যবস্থা করো। আরে দেখো, তোমার এটা অত যত বড়ই হোক না, আরে একটা মেয়ে আমি জানি যে অনেক বড় মোটা এটাই বেশি পছন্দ করে, কিন্তু আমার ওটা আস্তে আস্তে শুয়ে শুয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে, ম্যাচিং হয়ে যাবে। তো সেটা ঠিকঠাক মতো নিয়মের নিতে হলে অবশ্যই এখান থেকে একটু ফাঁকে যেতে হবে, এই জন্য তোমাকে আলাদা বাসা নিতে বললাম। তো তুমি যখন সামনের মাসে এই বাসাটা নিবা, তাহলে আবার ভালোই হবে। এই জন্যই তো বলি,
আমার মা এত রূপবতী সুন্দরী মেয়ে, বাবা মাসের পর মাস বাইরে থাকে, অথচ সে এত খুশি কেন? তার বাবু আসে কিভাবে? তুমি এইটা করছো? হ্যাঁ? শোনো, এখন থেকে আর মা নয়, তোমার এই দেগি জোয়ান একটা বোন আছে না, এই বোনকে তুমি ঠিকঠাক মতো চালিয়ে নেবে। প্রয়োজনে জানো ভাইয়া, আমি বিয়েই করবো না। তুমি শুধু একটা জিনিস খেয়াল রাখবে, আমাকে কিন্তু বাবু দেবে না, এই দিক দিয়ে সতর্ক থাকবে। তাছাড়া হ্যাঁ, তুমি আর আমি তো স্বাধীন, তোমার আর আমার মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াবে না, কারণ আমরা একটা রুমে ভাড়া থেকে এখানে কলেজে লেখাপড়া করার জন্য আসছি। আর রাত্রে কি হবে সেটা তো আর অন্য মানুষ জানতেছে না। আমি দারুণ ভাবে তোমাকে দিব ভাইয়া। আর দেখো না, আমি এত বড় হাত পাওয়ালা মানুষ, ফর্সা, কত ছেলে আমার পিছনে লাইন মারতে চাই, অথচ কাউকে আমি ভ্যালু দিই না। আর তুমি আমার ভাইয়া, নিজের বলকে নিজেই যখন দখল করে রাখছো, তাহলে মানুষের ছেলেরা আর কি করবে? তুমি আমাকে একটু দেখে শুনে রাখবে, মানে তোমার যত ইচ্ছা, যত মনের বাসনা সব মেটায় নেবে তুমি, আমারও হবে। তারপরে যখন সবকিছু তোমার আর আমার মধ্যে থেকে শেষ হয়ে যাবে, আরে বাবা মা ওই সময় যেখানে বিয়ে শাদী দেয়াই দেবে। বুঝতে পারছো? জীবনে তো শখ আহ্লাদ আগে মিটাই নি দুই ভাই বোনে, নাকি? ওরে পাগলি, তাই তো। আমার কথা তো ওইটাই, যে দুভাবনে আগে জীবনে এই লেখাপড়ার উছিলাই শখ শান্তি যাবতীয় কিছু মেটায়নি। তাহলে ভাইয়া, আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে আজকের পর থেকে একটা প্রতিজ্ঞা করতে হবে, প্রমিস করতে হবে, আমি তোমাকে একটা সত্য দেব। হ্যাঁ, তোর সব কথা আমি মানতে রাজি আছি, বল না। ভাইয়া, আমি বলি কি, আর কোনো দিন তুমি মাকে আর এটা করবে না। এখন তো আমাকেই পাইছো। দেখো, প্রথম দিন আমি আসলে তোমার ওইটা নিয়ে মানে দারুণ অসুস্থ ছিলাম। 2-3 দিন আমার গায়ে জ্বর আসছিল, আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমি কাউকে এটা বলিনি। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমিও জানি যে এটা আসলে অভ্যাসটা না হলে হয় না। আমি জানি এটা ঠিক হবে, কিন্তু নিয়মিত এটা মানে অভ্যাস করতে হবে। কিন্তু মায়ের সঙ্গে তুমি যা করছো, এটা ভারী অন্যায়। আমি চাই কি, কোনো দিন জীবনে আর তুমি আর আজকে প্রতিজ্ঞা করতে হবে আমার কাছে যে মায়ের সঙ্গে এটা করবে না আর, প্লিজ। আমি আছি তোমার জন্য, আমার পুরো জীবনটা তোমার জন্য উৎসর্গ করে দিলাম। এইটা আমি তোমাকে বলতে চাচ্ছি, তুমি আজকে আমার কাছে প্রতিজ্ঞা করবে। বুঝতে পারছো? আর শোনো, আমারও একটা দুর্বল পয়েন্ট আছে। তুমি যখন আমার সঙ্গে এভাবে চলতেছো, আমিও বলি, ওই যে আমাদের প্রফেসর আছে না, বাবুল স্যার, উনি আসলে আমাকে একটা দিন ওনার অফিসে ডেকে নিয়ে যায়, আমাকে একটা প্রস্তাব দিছিল। তো যাই হোক, ওনার সঙ্গে তোমার সঙ্গে থাকার আগে একটা দিন আমি থাকছিলাম ওনার সঙ্গে। তো উনি বহুত চেষ্টা করে অনেক সময় ধরে ইয়ে করছিল, কিন্তু একদম ছোট কোন রকম আর কেউ চলেই না, মানে তোমার সঙ্গে ওর তুলনা করতে গেলে ও একটা মানুষই না, মানে ওর ওই সমস্ত কোনো কিছু নেই বললেই চলে। তোমারটা দেখার পরে আমার মনে হয়েছে যে আসলে ওই ছেলেদের মধ্যে এতটুকু ব্যবধান আছে। আর আমার এই জন্যই ভালো লাগেছে, এই জন্য আমি তোমার সঙ্গে থাকতে চাই। আর তোমারটা ইয়ে করতে আমার খুব ভালো লেগেছে, তোমার সঙ্গে ওইটা করতে আমার খুব ভালো লাগেছে। আমি দারুণ তৃপ্তি পাইছি, মজা পাইছি, জানো, খুব খুশি হয়েছি আমি। যদিও কষ্ট হয়েছে, তারপরেও আমি খুশি হয়েছি। আর আমার এরকমটাই লাগবে, কারণ একটা ব্যাপার আছে না, মানে আমার শারীরিক সম্পর্ক, শারীরিক একটা অ্যাডজাস্টের ব্যাপার আছে না সবকিছু। তো তোমাকে দিয়েই আমার হবে। তবে তুমি আমাকে আজকে কথা দাও, তুমি মায়ের সঙ্গে এই ধরনের আর কোনোদিন দুর্ব্যবহার করবে না। যা করছো করছো, এখন তো আমি বড় হয়েছি, আমি মানুষের চোখে লাগার মতো হয়েছি। আমি এখন কলেজে লেখাপড়া করতেছি, আমি একটু উপযুক্ত হয়েছি। তো তুমি আমাকে ফেলে কেন মায়ের কাছে যাবে? কখনো আর এটা করবা না। বুঝতে পারছো? আচ্ছা, তুই যখন এত করে বলছিস, আজকের পর থেকে তোর কথাই আমি শুনবো। তোর প্রস্তাবে আমি রাজি, আর কখনো জীবনে মায়ের সঙ্গে আর এটা করতে চাইবো না, উনি চাইলেও আর আমি দিব না। বুঝতে পারছিস, এটা আমার প্রতিজ্ঞা। আচ্ছা শোন, আরেকটা কথা, ওই তোর কলেজের যে প্রফেসর বাবুল স্যার না কি বললি, তোর যে বান্ধবী দুইটা, ওই দুইটারেও কি ইয়া করছে নাকি? ভাইয়া জানিস, ওই বাবুল স্যার না, মানে আমাদের ওই মেসে যে কয়টা মেয়ে থাকে প্রত্যেকটারে একবার দুবার করে ইয়ে করছে, বুঝছিস? আমাকেও ছাড়ে নাই। আর ওই দুটারে তো কয়েকবার ওই ধামড়ি বানাইছে তো ওই বাবুল স্যার, ওই রকম করে করে নিজের মুরুদ নেই, বেশি একটা ইয়েও না, অজে নেই লাগবে ওনার। দেখ, এরাও
চাই যে স্যারকে একটু খুশি করতে পারলে এই জায়গায় একটু সুযোগ সুবিধাটা ভালো হবে, এই জন্য আর কি। তো যাক, আমি তো আর কখনো যাচ্ছি না, আগামী মাসে তো আমি তোর কাছে চলে যাচ্ছি। কি একটা রুম ঠিক কর, ওখানে গেলে সব আপদ বিপদ কেটে যাবে। আর তুই একমাত্র নিয়মিত ভাবে নিজের বোনকে দিনের পর দিন চালিয়ে নিবি, এটা হচ্ছে আমার কথা। আর মায়ের দিকে একদম তাকাবি না। আর শোন ভাই, ওই প্রথম যেদিন তুই আমাকে যেভাবে করলি না, ওইভাবে না, একটু ধীরে সুস্থে রয়েসে সুন্দরভাবে। আমি তো আর চলে যাচ্ছি না, হারিয়েও যাচ্ছে না, মানে একটু দেখে শুনে ধৈর্যের সাথে চলবি, সুন্দরভাবে আপ্যায়ন করবি, সুন্দরভাবে আমি সমস্ত করবি, তাহলে আমার ভালো লাগবে। তুই যে তাড়াহুড়ো করে দিলি না, মানে এমন করে করলি, আমি খুব মনের কাছে কষ্ট লাগেছিল জানিস, যে এইভাবে আসলে হয় নাকি, এইভাবে করে আমি অসুস্থ হয়ে গেছিলাম। তুই এরকম কিছু করবি না। আরে তুই আমার সাথে কোনোদিন পারবিই না, আমি একসময় তোর চেয়ে বেশি পারবো দেখিস। মানে লেখাপড়াও পারবি না, আবার হচ্ছে এই সমস্তটাও পারবি না। তবে আমাকে একটু ভালো করে অভ্যস্ত করে নে, শেখায় নে। সবকিছুর একটা অভ্যাসটার ব্যাপার আছে না, আমি সেটা বলতেছি। তাছাড়া আমি যে খাসির মতো হয়ে উঠছি, তোর মতো ছেলেকেও আসলে আমার জীবন থেকে হার মানিয়ে দেব। তুই শুধু একটু আমাকে শেখায় নে না, একটু চালিয়ে নে আস্তে আস্তে সবকিছু। তাড়াহুড়ো করবি না কোনো কিছু, মানে কাছে পেলেই যে তাড়াহুড়ো এটা সেটা ওই রকম করবি না। একটু নিরিবিলি, একটু ধৈর্যের সাথে, একটু এনজয় করে, মজা করে, এরকম ভাবে চলবি, এরকম করে দিবি। আছে না অনেক স্বামীরা তাড়াহুড়ো করে বইয়ের সঙ্গে যায়, ওই সমস্ত করে বসে, ওই রকম না। তুই আমাকে আস্তে আস্তে আদর করবি, যত্ন করবি, ভালোবাসবি, এটা দেখবি ওটা দেখবি, তারপরে আর না হয় আমাকে দিবি, তখন ভালো লাগবে। বুঝতে পারছিস? আর দাদাকে আমি শেখাচ্ছি তাই না? আমার ভুল হচ্ছে। না রে, শেখানোর কি হলো? আসলে তুই যেটা বলছিস এটাই আমি করব। এই তো আমার লক্ষ্মী ভাইয়া। হ্যাঁ, আমার ভাইয়া এখন বুঝতে পারছে। আর শোনো, আমি যেটা বললাম, বা নেক্সটে কিন্তু আর মায়ের সঙ্গে এই সমস্ত কোনো খারাপ কথা, খারাপ আচরণ, বা বিগত জীবনে যা করছে এই সমস্ত থেকে তুমি কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিয়েছো, আর কখনো যাবে না। আরে তোমার যত কিছু লাগে যা আছে, আমি আছি না, আমার সে আর কে তোমাকে এত খুশি করবে বলো? হ্যাঁ রে বোন, এই জন্যই তো আমি তোকে ধরছি। তো ঠিক আছে, অনেক কথাই তো হলো, তো এখন রাখি, আগামীকাল না হয় কথা হবে। না, শোনো শোনো ভাইয়া, তোমাকে এখন ছাড়তে ইচ্ছে করতেছে না, খুব কাছে পেতে মন চায় জানো। কি, কবে খুব তাড়াতাড়ি করো, তুমি তাড়াতাড়ি বাসা নিয়ে আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি আর থাকতে পারতেছি না, তুমি যে লোকটা লাগিয়ে দিছো। যাওয়ার বেলা একটা কিছু দিয়ে গেলে না? আচ্ছা আমি তোমাকে দিয়ে যাই। তো ঠিক আছে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। ওকে, বাই। তো বন্ধুরা, আমার ভাইয়া আমার মাকে আর আমাকে দিনের পর দিন যেভাবে সাহায্য করলো, এই গল্পটি তোমাদের শেয়ার করতে পারে নিজেকে খুবই হালকা মনে হচ্ছে। তো বন্ধুরা, গল্পটি শুনে যদি তোমাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম ভাবি, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে? জামাল ভাই বলছেন? ভাবি কি অবস্থা? আমার দোকানের বাকি নিয়ে গেলেন, আর টাকা টুকা গুলা তো ঠিকঠাক মতো আসতেছে না। সমস্যাটা কি? টাকা তো দিতে হবে ভাবি, তাহলে তো হবে না, এই জন্য আর কি ফোন করছি। আপনি বলছিলেন যে আমি যে টাকাটা দিয়ে আসবো, তো কই আপনি তো আসলেন না, এই জন্য আর কি ফোন করছি। কামাল ভাই, আর কয়টা দিন ধৈর্য ধরুন। আপনার ভাই বিদেশ থেকে টাকাটা পাঠালেই আমি সর্বপ্রথম আগে গিয়ে আপনাকে টাকাটা দিয়ে আসবো, আপনার দোকানের বাকি পরিশোধ করব। আর এর মধ্যে আবার আমার তো অনেক মানে সদাই পাতি লাগবে বাড়ির জন্য, তো দিবেন তো এইগুলো নাকি? হ্যাঁ, আমি তো দেওয়ার জন্যই আছি, দেবো না কেন? এটা তোমার ব্যবসা তাই না ভাবি? কিন্তু ঠিকঠাক মতো আপনি টাকা না দিলে কি করে দেব? হুম? টাকা দিতে হবে, আগে পূর্বের জেটটা শোধ করুন, তারপরে আপনি আবার সদাই নেন, আমার কোনো আপত্তি নেই। তাছাড়া তো দেওয়া যাবে না। আর শুনুন ভাবি, মানে বিদেশ থেকে টাকাটা পাঠালে সঙ্গে সঙ্গে টাকাটা আগে আমাকে পরিশোধ করুন, তারপরে আপনার যা লাগে আপনি নেন। আমার সমস্যা, কোনো সমস্যা নেই, বুঝছেন?
আচ্ছা কামাল ভাই, আপনি এত টাকা টাকা করেন কেন? হ্যাঁ, আমরা কি দেশ ছেড়ে পালাই গেছি? তেমন তো একটা কথা শুনেন, আপনি কালকে একটু আমার বাসায় আসেন তো, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমার সঙ্গে আবার আপনার কি এমন জরুরি কথা ভাবি? কেন, আপনি আসতে পারবেন না? আপনার কি কোনো সমস্যা আছে? ভাবি, আমি তো আসলে সারাদিন ব্যস্ত থাকি দোকান নিয়ে। তো সুযোগ পেলে হয়তো যাব, সেটা রাত্রে ছাড়া হয়তো আর আমার সময় হবে না, বুঝছেন? ও, তার মানে আপনি রাত্রে ছাড়া সময় পাবেন না, এই তো? হ্যাঁ, তো তাই আসুন। রাত্রে হলে তো আমার একটু বেশি ভালো হয়। তার মানে আমি ঠিক বুঝলাম না। অত মানে মানে করেন না তো, আগে আসুন তারপরে বুঝাবো। কেন? মানুষ মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, তাকে আপনি আমাকে দাওয়াত করছেন নাকি বাসায় নিয়ে যে অন্য কোনো মতলব? আমি ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন, সমস্যা কি? আরে ফোনে কথা বলছি, একটু খুলে খালা বলুন রে ভাবি, তারপরে দেখছি। আচ্ছা কামাল ভাই, আমি আপনাকে একটা কথা বলি। আমি যদি আপনাকে কোনো প্রস্তাব রাখি, তাহলে কি আপনি রাখবেন? হ্যাঁ? ওরে ভাই, আমি হচ্ছে একটা ছেলে মানুষ, আপনি একটা মেয়ে মানুষ, আর কি এমন প্রস্তাব রাখবেন যে আমার কাছে রাখার মতো নেই? আপনি শুধু টাকা পয়সা চেন না, আর এমনিতেই আমি আপনার কাছে অনেকগুলা টাকা পাবো। এরপরেও এমন কোনো কিছু বলেন না যে টাকা পয়সা আপনি আমার কাছ থেকে আবার হাওলাত চান, এভাবে কোনো কিছু চায়েন না। তাছাড়া বলুন কি বলবেন। বাহ বাহ, কামাল ভাই, মাত্র কয়েক হাজার টাকার জন্য আপনি এভাবে আমাকে বলছেন? মানে আপনি নিজে ভয় পাচ্ছেন? আচ্ছা, ধরুন, উম আমি যদি আপনাকে আপনার ওই টাকার চেয়ে যদি বেশি কিছু আপনাকে দিতে পারি, তাহলে কেমন হয়? টাকার চেয়ে আর বেশি কি এমন দিবেন? আপনার কি গয়নাগাটিগুলো সব খুলে আমাকে দিয়ে যাবেন? খালি টাকা 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 আর টাকা, টাকা ছাড়া এই লোক কিচ্ছু বোঝে না। কেন, টাকা ছাড়া কি পৃথিবীতে আর কোনো দামি বস্তু নাই? হ্যাঁ, আমাকে ভাল লাগে না? আমি আপনার বাবা হিসাবে কেমন? আমি কি কম কি? আপনি কিছু বোঝেন না নাকি? হ্যাঁ, আপনার মাথায় কি গেলু আছে? আপনি বোঝেন না কেন কামাল ভাই? আমি আপনাকে আসলে কি বলতে চাইছি এটা বোঝেন, বোঝার চেষ্টা করুন। কিছুই বোঝেন না কেন? এত এদিক সেদিক চলে যান কেন? আমি কি বলতে চাইছি আপনাকে? হুম? আর ভাবি, আপনি দিন দিন খেয়ে খেয়ে এত মোটা হচ্ছেন কেন বলুন তো? কি এমন খান, যে কোন দোকানের চাল খান যে এত মোটা হচ্ছেন? যাক বাবা, তাহলে আমি নজরে পড়ছি। তার মানে আপনি আমাকে খেয়াল করছেন পা থেকে মাথা অব্দি? হ্যাঁ? যাক, ভালোই হলো। হ্যাঁ, এই যে এরকম বলতে হবে। আসলে ভাই, মোটা হয়েছে, এটা স্বাস্থ্য তো আল্লাহর দান। কিন্তু আপনার ভাই তো অনেকদিন হলো বিদেশ আছে। সে তো শুধু মাসে মাসে টাকা পাঠায়। আমি সংসারে এটা ওটা নানানটা করেই টাকাটা থাকে না, ফুরে যায়। আপনাকেও টাকাটা পরিশোধ করে দেব। কিন্তু একটা কথা বলতে চাইছিলাম ভাই, সেটা আসলে আপনাকে আমি বলে সাহস পাচ্ছি না। কি করে যে আপনাকে বলে। হুম? ভাবি, কি এমন বলতে চাইছেন? নিশ্চিন্তে বলে ফেলুন। বলছিলাম যে আপনি তো বিয়ে শাদী করছেন, বলছিলাম আমার ওই ভাবিটা আপনাকে কেমন আদর করে। হ্যাঁ, সে তো আদর করেই, কিন্তু সে তো প্রেগনেন্ট অবস্থা, তার তো বাবু হবে, আর সে তার মায়ের বাড়ি গেছে। তো বেশ বিগত ৬ মাস হলো। মানে আমি তো আসলে তার কাছে এভাবে যাইতে পারবো না, আমি একটু সমস্যার মধ্যে আছি, আমি যে কি করি আসলে, আর এই কথা কাকে বলবো? তাহলে তো ভালোই হলো। তার মানে? তার মানে আর কিছু না, আমি এমনি বলছি আর কি। তার মানে আপনি সারাদিন দোকানে ব্যবসা করেন, করে রাত্রে বাসায় যে একা একা ঘুমার, এই তো? হ্যাঁ, তাছাড়া আর কি আছে রে ভাই? আমার তো আর এখন কেউ নাই পাশে। ওই যে একটা কোল বালিশ আছে, ওইটাকেই বউ মনে করে জড়িয়ে ধরে ঘুমায় পড়ি। ও, আচ্ছা কামাল ভাই, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার চালান না? আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে, কেন? না, তাই বলছিলাম আর কি। মানে আমি বলতে চাইছিলাম, যদি আপনার সঙ্গে রাত্রে, আপনি তো দিনে সময় পান না, রাত্রে আপনার দোকান বন্ধ করে আসে খাওয়া দাওয়ার পরে যখন ঘুমাইতে যান না, সেই সময় হয়তো দুজন ভিডিও কলে একটু কথা বলতাম, একটু দেখতাম, এই আর কি, তাছাড়া কিছু না। আপনি বোঝেন না? এই আপনি বোঝেন না কেন এত কিছু? হুম? উম এরকম হলে তো ভালোই হয় ভাবি, আসলে। তাহলে আমার
হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি নেন, আর তা না হলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিলেই তো হয়। হুম। ঠিক আছে, আমি ফোন কেটে দিয়ে পরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে আমি জানাই দিচ্ছি। রাত্রে দুজন একটু কথা টথা বললে মনটা ভালো লাগতো। কারণ কামাল ভাই, আমার তো আসলে আপনার ভাইও ওই যে বিদেশ থাকে, রাত্রে সময় কাটে না। আর আপনার মতো মানুষের সাথে একটু কথা বললে হয়তো মনটা ফ্রেশ হতো, বা কথা টথা একটু বলতামই আর কি। মানে বোঝেন না, একা মানুষ, মেয়ে মানুষ, কিভাবে থাকছি আর কি। এই সমস্ত কষ্টগুলো আসলে তো ছেলেদের বোঝার দরকার, তাই না? কিন্তু আপনি তো বুঝতে পারছেন না। কি করে যে আপনাকে আরো কিছু বলি, মানে আরো অনেক কথা ছিল। আর আপনারা তো এখন বড় বউ নাই, সেও তো প্রেগনেন্ট, বাবু হওয়ার জন্য তার মায়ের বাড়ি গেছে। আপনি তো এখন ফ্রি আছেন, সমস্যা কোথায়? এখন তো আর বাধা নাই, তাই না ভাই? তো ফোন দিয়েন, আমার নাম্বার নিয়ে ফোন দিয়েন, তাহলে দুজন রাত্রি কথা টথা হবে। আর ও কত কিছু আমি দেখাবো আমার নিজের, দেখবেন আপনার দেখলে ভালো লাগবে, বুঝছেন? ও, তাই নাকি? তাহলে তো ভালোই হবে। আচ্ছা শোনেন, আপনি যত কিছুই বলেন না, যত যাই করেন না, আমার দোকানের টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতেই হবে ভাবি। মানে সবকিছুর কোনো কিছুর বিনিময়ে যেন আবার এই টাকা দেবেন না এরকম কিছু বলেন না, বুঝছেন? ওরে ভাই, আপনার দোকানের টাকাও পরিশোধ করব, সেই সঙ্গে আপনাকে আরো বেশি বেশি কিছু দেব। বোকা ছেলে, কিচ্ছু বোঝে না। বোঝেন না কেন, হ্যাঁ? আমি কি বলতে চাইছি? কি যে বোকায়, এই যুগে এত বোকা ছেলে পাওয়া হয় নাকি? হুম? বোঝেন না আমি কি বলতে চাচ্ছি আপনাকে। আপনাকে টাকাও দেবো, এর সঙ্গে আপনাকে আরো কিছু উপহার দেব। তাহলে তো ভালোই হয়। আর আসলে আমার একটু শরম করে ভাবি মেয়ে ছেলে মানুষের সাথে কথা বলতে। আর আপনি, আমি জানি, আমার লজ্জা ভাঙায় দিবেন, কারণ আপনার মুখ খুব চঞ্চল তো, এই জন্য আর কি। আরে কামাল ভাই, আপনাকে একটা কথা বলি। আপনার ভাই আজ 3 বছর যাবৎ বিদেশ আছে। আমি কত কষ্টের মধ্যে আছি আপনাকে কি করে বোঝাবো। আর এই কথাটা আমি কাউকে বুঝাইতে পারি না। আপনাকে যখন বলার সুযোগ হয়েই গেল, আর আপনি যখন আমার কথা শোনার সুযোগ দিয়েছেন আমাকে, তো শুনেন। আসলে আমার অনেক কিছুর অভাব, টাকা পয়সার অভাব নেই। আমি চাইছিলাম যে আপনারা যখন ঘরে বউ এখন আপাতত নাই, আর আমারও হাজবেন্ড বিদেশ আছে, তো আমরা দুজন একটু মাস্তি করলে কেমন হয়? হুম? মানে আমি চাইছি যে আমার বাসা তো ফাঁকা, আপনি যদি রাত্রে দোকান বন্ধ করে বাসায় ঢোকার আগে যদি আমার বাসায় এসে একটাবার মাঝে মধ্যে বেড়ায় যেতেন, তাহলেই হয়তো আমারও হতো, আপনারই হতো। মানে এই কথাটা আপনাকে আমি বোঝাইতে চাইছি। আর এই কথা যেন কামাল ভাই কেউ যেন না জানে, তাহলে কিন্তু একদম জাত যাবে। এরকম কিছু যেন না হয়। মানে আমি বলতে চাইছি, আপনার মতো এরকম পাহাড় একটা পুরুষের একটু যদি সঙ্গম পাইতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত, বুঝছেন? ও, তাই নাকি ভাবি? কেন, আপনার হাজবেন্ড কি অনেক ছোট নাকি? মানে সে কি হ্যাংলা পাতলা? হ্যাঁ, সে একটু মিডিয়াম সাইজের, কিন্তু শরীর স্বাস্থ্য একেবারেই হ্যাংলা পাতলা। মানে জ্বরে জোরে বাতাস হলে যেন উড়ে যায়, এরকম একটা অবস্থান। বলেন কি ভাবি? মানে আপনি এত বড় একটা জোয়ান মদ্দা মহিলা, মানে এত সুডল, নাদুস নুদুস শরীর স্বাস্থ্য আপনার, কত সুন্দর, উঁচা লম্বা, টল ফিগার, ফর্সার, একদম রমণী, আর আপনার হাজবেন্ডের এই অবস্থা? বলেন কি? তাহলে আপনার হয় কি করে? ওকে দিয়ে কি আপনার হয়? কামাল ভাই, আসলে কি আর বলবো, বাবা মা এখন ওকে পছন্দ করে ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিছে। আর এটাই বাঙালি মেয়ে হিসাবে মেনে নিছি, আর কি আর করার। এখন হলেও হয়, আর না হলেও হয়। এখন এটা তো আর কাউকে বলা যায় না। ওই কোনো রকম আর কি, গুলে মুছে দিনটা পার হয়, বোঝেন না? কিন্তু আসলে আমার জন্য পারফেক্ট আপনার মতো এরকম একটা জোয়ান ছেলে। উনি এরকম বাহুতে শক্তি থাকবে, আর আমাকে ইচ্ছা মতো, মানে আমার যেটা দরকার সেই ইচ্ছা মতো দেবে। মানে আমি যদি তারটা সন্তুষ্ট হয়ে যদি চিৎকারই করতে না পারি, তাহলে তো আমার হবে না। কারণ আমাকে নয়তে হলে আপনার মতো যুবক, হ্যান্ডসাম যুবক লাগবে। ওই রকম এই হ্যাংলা পাতলা দিয়ে হয় না, ওই কোনো রকম হয় যেটা দিয়ে আর কি কোনো রকম দিন কাটাই। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, যদি কামাল ভাই আপনি একটু রাজি থাকতেন না, আমার যা ভালো হতো।
ও বাবা, এত দূর! হুম, কেবল একটাকে প্রেগনেন্ট করে তার বাপের বাড়ি পাঠাইছি বাবু হওয়ার জন্য, আবার আরেকজন আবার নিচে দাঁড়া হচ্ছে। এই ভাবি, আপনি কি আমাকে পারবেন? হুম। অবশ্যই পারবো, পারবো না কেন? আরে আপনি আমাকে ভেঙে চুরে ফেলুন তো। আপনার মতো ঝড় তুফানি আমার লাগবে, মানে আমাকে জন্য একদম ভেঙে চুরে চুরমার করে দেয়। আমার রস ঝরাতে বলে এরকম আপনার বাহুবল পুরুষে মারি আমি খেতে চাই, বোঝেন না? আপনার মতো মানুষের থাপুনি খেতে আমার খুব ইচ্ছা জাগছে। আপনি কবে আসবেন তাই বলুন তো, আমার আর দর সহ্য হচ্ছে না। গোড়ার ডিম, আপনি আসুন তো। আপনি হলে আমার আর কিছু লাগবে না। আরে আমার তো রসই ঝরে না, আর আপনার থাপুনি খেলে অবশ্যই হবে। মানে এক কথা, আমাকে তো নড়াইতে হবে, ও তো আমাকে নড়াইতেই পারে না। আর আপনি না আমাকে নড়াইতে ঝাঁকুনি কাঁপুনি সবই দিতে পারবেন। আর এই জন্যই তো আমি আপনাকে পছন্দ করছি। আর আপনার ভাই যতদিন বিদেশ থেকে না আসে অতদিন আপনি আমাকে একের পর এক নড়াই যাবেন। কিন্তু একটা সত্য, মানে একটু সাবধানতার সহিত থাকতে হবে, কোনো বাবু টাবু যেন না হয়। আপনার আবার যে ঠাপ, মানে নিজের বাড়িটাকে প্রেগনেন্ট করে তার বাপের বাড়ি পাঠিয়েছেন, আবার আমাকেও আবার জেদ করে এটা না করেন, তাহলে আবার সমস্যা ধরা পড়লে বিবাদ হবে, কিন্তু সমাজের মানুষ কি বলবে? হুম। তা আপনাকে আমি ইচ্ছা মতো দিব, চিৎ কাট উপর সব রকম ভাবে দিব আপনার মন রঞ্জন করার জন্য। কিন্তু একটা জায়গায় সাবধান, সেটা হচ্ছে মানে একটু সাবধানতা সেট করবেন, এই আর কি, বুঝছেন? আচ্ছা তাহলে ভাবি, সবই তো শুনলাম। তো আগামীকালকে রাত্রে আপনি ফ্রি যদি থাকেন, তাহলে আমি না হয় এই দোকান থেকে বাসায় যাওয়ার পথে আপনার বাসায় একবার ঢুকবো। হুম। ঠিক আছে, তাই হবে। আমি তো একদম ফ্রি আছি কামাল ভাই, মানে আমার বাসাও ফ্রি আছে। তো আপনি ওই আসার আগে, মানে আপনি তো রাত 10টার আগে আসবেন না, মানে আসার আগে আমাকে একবার 1 মিনিট ফোন করে বলবেন, আমি গেটটা খুলে রাখবো। তারপরে এসে আপনি ঢুকবেন। আর আপনাকে ঠিক 2-3 ঘন্টা থাকতে হবে, তারপরে বের করে দেব। আরে ভাই, কমপক্ষে দুবার তো আমাকে লড়াবেন, তারপরে আপনাকে যেতে দেব। তার আগে কি আর আমি যেতে দিই? কতদিন বড় মাছ খাই না। হ্যাঁ। হুম 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 হুম। আপনি আগে পায়নি, আপনি আসুন, তারপরে দেখবো। আমিও দেখবো নে, আমার এত বড় জিনিসটা আপনি কিভাবে নেন। হুম, বুঝবেন পরে ঠেলা, মাসের কয়দিন যায়। তো ঠিক আছে, অনেক কথাই হলো ভাবি, আমি একটু দোকানে ব্যস্ত আছি, রাখবো। তো ঠিক আছে কামাল ভাই, যখন আপনি রাখতেই চাইছেন, ব্যস্ত আছেন দোকানদার মানুষ, ঠিক আছে রাখেন। আমিও রাখছি, তা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি আসার আগে কিন্তু ফোন দিয়ে আসবেন। আর খাওয়া দাওয়া করে নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। এই যে কলিজার ভাই, যদি আমার ভিডিওটি আপনার বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে একটু দেখার সুযোগ করে দিন, তাহলেই আমি খুশি। আব্বা, আপনার ছেলে আপনাকে সেবা যত্ন করতে বলছে, আমি তাই আপনার সেবা যত্ন করতে আসছি। শুনলাম যে আপনার হাত পা নাকি পড়ে গেছে প্যারালাইসিসের মতো, ডাক্তার রেস্টে থাকতে বলছে। তো আমি নিয়মিত সরিষার তেল দিয়ে আপনার 2 পা মালিশ করে দিই বা সেবা যত্ন করার জন্য আসি। কিন্তু আপনি এইরকম আচরণ করতেছেন কেন আমার সাথে? আর আপনি মোবাইলে সব কি দেখতেছেন? হ্যাঁ, মোবাইলে এই সমস্ত কিছু দেখা ঠিক না। তখন আমার শ্বশুর বলে যে না রে মা, মোবাইলে আজকাল এই সমস্ত একটু না দেখলে আমার ঘুমিয়ে আসে না। তখন আমি বললাম যে এই বয়সে আপনি মোবাইলে এই সমস্ত দেখেন, আবার আমি আপনার ছেলের বউ, আপনার পাশে এসে আপনার সেবা যত্ন করতেছি, আপনি আমার দেখে কেমন যেন ফেলফেল করে তাকান। এই সমস্ত কেন আব্বা? এই স্বভাবটা চেঞ্জ করেন, আপনারা বুড়ো হয়ে গেছেন। আর আপনার ছেলে কুমিল্লা থেকে আমাকে বলে যে আমার আব্বার শরীর কেমন আছে, তাকে ঠিকঠাক মতো তুমি সেবা যত্ন করছো নাকি? আমি তো তাকে বলি যে হ্যাঁ, আমি তার সবই সেবা যত্ন করতেছি। সে আমাকে এদিকে বারবার প্রেসার দেয় যে আব্বার সেবা যত্ন যেন কোনো রকম কমতি না হয়। আর আপনার কাছে আসলে আপনি এই সমস্ত দেখেন, আমার খুব লজ্জা লাগে আপনা। এই সমস্ত বাদ দেন তো। আমি আপনার পা টেপি, মাথা টেপি, আর এই যে মেসেজ করে দিই, আর আপনি আমার সঙ্গে এরকম করে আচরণ করেন, আমার ভয় লাগে। আমি কিন্তু আর আসবো না, আপনার ছেলে বললেও আর আমি আসবো না। তো বন্ধুরা,
আমার এই গল্পটি সম্পূর্ণ শোনো, তাহলে দেখবে তোমাদের কি অবস্থা হয়। আর হ্যাঁ, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। তো চলো শুরু করা যাক। আজকে আমার শ্বশুরের সেবা যত্ন করতে গিয়ে শ্বশুর আমাকে কি করলো শেষ অব্দি দেখো, তাহলে খুবই মজা পাবে। তো বন্ধুরা, আমার শ্বশুর হঠাৎ প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকে। তো আমার হাজবেন্ড কুমিল্লাতে চাকরি করত। তো আমি এবার এদিকে আমার মায়ের বাড়িতেই থাকতাম। যখন আমার হাজবেন্ড ছুটি শেষে বাড়িতে আসতো তখন আবার আসতাম। কিন্তু আমার শ্বশুর এদিকে অসুস্থ থাকায় আমার হাজবেন্ড আমাকে আদেশ করলো যে তুমি আর তোমার মায়ের বাড়িতে যেও না। আমার বাবা এদিকে অসুস্থ, যেহেতু আমার মা নাই, তো তুমি আমার বাবার সেবা যত্ন করবা, ঠিকঠাক মতো সেবা যত্ন করবা, আমার বাবাকে সুস্থ করে দায়িত্ব তোমার। তখন আমি বললাম যে ঠিক আছে, উপরআল্লাহ সহায় থাকলে আমি ঠিক তোমার বাবাকে সুস্থ করেই তুলব। তারপরে আমি শ্বশুরকে বলি যে আব্বু, তোমার এখন কেমন লাগছে, কি কি খেতে চাও তুমি? উনি যা খেতে চাইতো আমি তাই রান্না করে খাওয়াতাম, আবার যা বলতো তাই শুনতাম। ওনাকে যায় মানে গালে উঠায় খাওয়াই দিতে হতো, মানে সুযোগ পাইলে যেন আল্লাহ দিয়ে আতকিন হয়ে যায়, বুঝিনি তো। তো তারপরে শ্বশুরকে আমি মাঝে মধ্যে উনি আমাকে ডেকে বলতো কি যে মানে আমার এখন পায়ের মধ্যে একটু চাবাচ্ছে, ব্যথা করতেছে, তুমি একটু সরিষার তেল দিয়ে আমার পা দুটো একটু সুন্দর করে মালিশ করে দাও তো। আমি যাই হোক রান্না বান্না সেরে সমস্ত কাজ কাম সেরে তার পাশে এসে বসে তার পা দুটো সুন্দর করে মালিশ করতাম। তখন বলতো যে মারে, এত সুন্দর আরাম লাগতেছে, তুমি একটু ভালো করে মেসেজ করো। আজকে যেন তোমার মানে সেবা যত্নে আমার মনটা একদম ভরে যাচ্ছে, আমি মনে হয় সুস্থ হয়ে যাবে খুব শীঘ্রই। তখন আমি বললাম যে আব্বা, আপনার টেনশন করেন না তো, আমি সুন্দর করে আপনার 2 পা মেসেজ করে দেবো, আর আপনার 2 পায়ে আবার পূর্বের মতো বল ফিরে পাবেন। তখন আমার শ্বশুর বলে যে হ্যাঁ তাই যেন হয়, আর একটু উপরে দেবো, আর একটু উপরে আসো, এরকম করে সে আমাকে মানে ক্রমেই যেন কেমন যেন করতে লাগলো। আর এদিকে লুকিয়ে লুকিয়ে তার ফোনে সে কি যেন দেখতো, তা আমি ভাবতাম যে কি ব্যাপার, আমি এদিকে তার পা মেসেজ করি আর সে মোবাইলে কি দেখে। তারপরে হঠাৎ আমাকে বলতেছে বোমা, তোমাকে না আজকে খুব দারুণ লাগতেছে, আর তোমাকে দেখে মনে হচ্ছে যেন আকাশের চাপ নেমে এসেছে। তখন আমি বললাম যে আব্বা, আজকে আবার চোখে আপনার কি হলো যে আমাকে নতুন ভাবে দেখতেছেন? আমি তো ভালোই আছি, আগের মতোই আছি, এমনও তো না যে খুব সাজুগুজু করছি। আমি তো বাসায় সাধারণত এই অবস্থায় থাকি। তো এই খালি দেখার মধ্যে একটু মোটা সোটা মানুষ, এই আর কি, তাছাড়া তো কিছু না। তখন শ্বশুর বলে যে না রে মা, তোমাকে আজকে ইদানিং একটু পরিবর্তন লাগতেছে, আর তোমার দিকে তাকালেই আমার চোখ ফিরতেছে না, তুমি সুন্দর করে মেসাজ করো তো। তারপরে দেখি আমার শ্বশুর মুখ খুব করে কাশে। তাই বললাম যে আপনার তো ঠান্ডাও লাগছে, বুকে কাশি দেখি, এদিকে সরে আসেন তো, বুকটা একটু মালিশ করে দিই। তারপরে তার বুকে তেল দিয়ে সুন্দর করে ম্যাসাজ করে দিলাম, মালিশ করে দিলাম। তখন বলে যে আর একটু চাপো, এদিকে ওদিকে সব দিকে একটু সুন্দর করে মেসাজ করে দাও, আমার খুব ভালো লাগতেছে। আর তোমার মতো বৌমা আমার যদি নিয়মিত এরকম সেবা করতো, তাহলে তো একটু দ্রুতই আমি সুস্থ হয়ে যেতাম। তাই বললাম যে আমি তো অবশ্যই আপনার সেবা করার জন্য আছি, কারণ আপনার ছেলে মাঝে মধ্যে ফোন করে বলে যে আমার আব্বার সেবা যত্নটা তুমি কেমন করতেছো, ঠিকঠাক মতো করতেছে তো? আমি বললাম যে হ্যাঁ, আমি তো তোমার বাপের সেবা যত্ন ঠিকই করতেছি। তো বলে যে হ্যাঁ তাই যেন হয়, আমার বাপের সেবা যেন কমতি না হয়। তো তার ছেলে এদিকে আমাকে খুব করে বলে, আমি তো এই জন্য আরো বেশি বেশি করে তার সেবা যত্ন করতেছি। তো তার সেবা করতে করতে তার যখন আরামায়েশ হয়, এখন ওইটা দেখি মানে দাঁড়া যায়। তা আমি বললাম যে আব্বা এইরকম কেন, এখানে কি? তো বলে তো বোমা, ওটা দেখে তুমি ভয় পেও না, ওটা কিছু না। তুমি আমার 2 পায়ে যাতে আমি পূর্বের মতো হাঁটতে পারি, ঠিকঠাক মতো হাঁটাচলা করতে পারি, তুমি একটু ভালো করে আমার সেবা করো, তাহলেই হবে। তা আমি যাই হোক তার পায়ের তলা আঙ্গুল টিপে দিতাম, মানে সুন্দর করে ম্যাসেজ করে দিতাম। তো এরকম কিছুদিন চলতে থাকলো। তো আমি আমার ওই শ্বশুরের রুমের পর্দার আড়াল থেকে মানে উঁকি মেরে দেখতাম যে শ্বশুর শুধু মোবাইলে কি যেন একটা ওইসব দেখে। তো ওই সমস্ত দেখে আমি আসলে বুঝতে পারলাম যে উনি মোবাইলে কি দেখে। তো তারপর চুপি চুপি তার পাশে মানে মাথা শিওরণে চুপ করে যায় দাঁড়িয়ে আছি, এখন দেখি যে ও বাবা, শ্বশুর আমার ওই সমস্ত দেখে, তাহলে তো তার মনের মধ্যে খুব রোমান্টিকতা। আর এই একটা বাড়ি, এই বাড়ির মধ্যে শুধু শ্বশুর আর আমিই থাকি, আর তো কেউ নেই, আমারও সন্তানাদি নেই। তাহলে শ্বশুর যখন মোবাইলে এই সমস্ত দেখে, তাহলে তো
আমি যদি তার কাছে তার সেবা যত্ন করি, তার তার মন তো ঠিক নেই, তার সে তো কখন কি করে বসে, এটা আমার মনের মধ্যে উদয় হলো। তারপরে যা হয় কপালে, মানে আমি তার ঠিকঠাক মতো কাছে যেয়ে বসে, আমি নিচে বসে তার হাত পা টিপাটিপি করতে লাগলে সে আমাকে বলতো, তুমি খাটের উপর উঠে আমার পাশে বসো, না আমার বুকে মালিশ করে দাও, সুন্দর করে এটা করো ওটা করো, নানানটা করতো। তা আমি যাই হোক এরকম করতে করতে একদিন বলতেছে যে, দেখো, মানে আমার এখানে খুব প্রেশার লাগবে বুকের উপরে। তখন আমি বললাম, যে কিভাবে? আমি হাত দিয়ে চাপাচাপি করতেছি, তাতে জন্য তার হয় না। তারপরে এখন দেখি যে মোবাইলে ওই সমস্ত ভিডিও চালায়, মানে তার পাশে আমাকে ওপেন করে রেখে দিয়েছে যেন আমি দেখতে পাই। সে মুখে কিছু বলে সাহস পাচ্ছিল না। তারপরে আমার চোখটা মোবাইলে যেতেই আমি আমার শাড়ির আঁচল দিয়ে আমার চোখটা ঢেকে ফেললাম, ঢেকে বলতেছি, সিসি আব্বা, এই সমস্ত কি দেখছেন আপনি? আর এগুলো সরান তো। আর আমি যখন আপনার রুমে আসি আপনার সেবা যত্ন করতে, তখন আপনি এই সমস্ত কিছু দেখবেন না তো? আমি আপনার ছেলে বউ না? তো আপনি আমার সামনে এই সমস্ত দেখেন কেন? তখন আমার শ্বশুর বলে যে, মারে, এই সমস্ত যদি আমি ভালো করে না দেখি তাহলে আমার রাতে ঘুমই আসে না। তখন আমি বললাম যে, দেখেন আব্বা, এই 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 সমস্ত জিনিস দেখবেন ভালো কথা, তো আপনার তো কত দেখার সময় আছে। আমি যখন আপনার পাশে আপনার সেবা করতে আসি, আমি আপনার ছেলের বউ, তখন আপনার তো ভাবা উচিত যে এই সমস্ত যেন ছেলের বউ বুঝতে না পারে। আপনাকে আমাকে দেখাইতে চাইছেন? তো বলছে, না রে মা, এই একই ফ্যামিলিতে বাস করি, একটু ফ্রি থাকলে কি হয়, এই সমস্ত দেখি তাই তোমাকে বললাম আর কি। তখন আমি বললাম যে, না না, আচ্ছা ভালো কথা, দেখছেন দেখছেন, মোবাইলটা আপনি ওইদিকে উপর উল্টো করে রেখে দেন তো, আমার এই সমস্ত দেখতে ভালো লাগে না, মেজাজটা আমারও কেমন যেন হয়ে যায়। তখন বললে আমার শ্বশুর বলে, মারে কেমন হয় তোমার, একটু বলো না আমি শুনি। আমি বললাম যে, আপনার যেমন লাগে আমার ওই রকমই লাগে, বুঝেন না? আপনার ছেলে থাকে কুমিল্লায়, আমি থাকি এখানে পড়ে। আর আমি আপনার জোয়ান বেনে ছেলের বউ, আমার কেমন হয় আপনি এটা বোঝেন না? আপনি বোঝাইতে হবে। তো আপনি যদি এরকমই করেন তাহলে আপনার একটা ব্যবস্থা করে দিই। তো আমার শ্বশুর তখন বলে যে, না রে মা, আমার কোনো ব্যবস্থা করতে হবে না, তুমি তোমার মতো কাজ করো তো। আর আমি এই বয়সে ভাই পাবোই বা কোথায় যে আমি ব্যবস্থা করব? তখন আমি হেসে দিয়ে বললাম, যাব্বা, আপনি আশেপাশে একটু খুঁজে দেখলেই তো পারেন। তখন শ্বশুর বলতেছে যে, আশেপাশে তো মানে এই চার দেওয়ালের মধ্যে তো তোমাকেই দেখি, আর তো কাউকে দেখিনি। তখন আমি বললাম যে, তাহলে এতদিন এই সোজা কথাটা আপনি এই ঘুরে ফিরে পেঁচায় আজকে গেছেন, বুঝতে পারলেন কেন? তখন শ্বশুর বলে যে, না রে মা, আমার আসলে এই সমস্ত কথা মুখ ফুটে বলতে লজ্জা পাই আমি, কি করে বলবো বলো? আর ভয়ও পাই, বোঝো না তুমি? তখন আমি বললাম যে, আব্বা, আপনার ছেলে আপনাকে সেবা যত্ন করার জন্য আমাকে বারবার তাকিদ করে, আর আমি তো আপনাকে ঠিকই সেবা যত্ন করতেছি, কিন্তু আমি দেখি যে আমি সেবা করতে করতে মানে আপনার হাতে পায়ে সুন্দর করে ডাক্তার যেভাবে বলছে এভাবে মাসাজ করে দিতে দিতে এরপর যে আপনার ওইটাই এত সুন্দর হয়ে হয়ে থাকে, মানে আমি দেখে মানে অবাক হয়ে যাই। তো তখন খুব লজ্জা লাগে আমার। তখন শ্বশুর বলতেছে যে, মানে আসলে তুমি তো বুঝতেই পারছো, আমার যখন শরীরের মধ্যে একটু আরাম লাগে তখন হচ্ছে এরকম হয়, তো কি করব বলো? আর আমার তো কোনো উপায়ও নেই যে সেটা হয়তো আমি করব। আর আমি আশপাশেই বা কোথায় পাবো? তখন আমি বললাম যে, এই সমস্ত বনিতে বাদ দিয়ে কি বলবেন বলেন, যা বলবেন আমি তাতেই রাজি। তবু আপনার সেবাই আমাকে করতে হবে, কারণ আপনার ছেলে আমাকে বলছে এখানে স্বামীর আদেশ আছে, তাই আমি আর না করতে পারতেছি না। তখন শ্বশুর এই বলে মানে আমাকে আহ ধরছে, ধরে বলতেছে যে, ঠিক আছে, সমস্যা, আজকের পর থেকে তাহলে আমি তোমার সেবা করবো। তারপরে অত ভারী মানুষ মানে চড়ে বসলো, যাই হোক করলো। তো তারপরের থেকে যেন সে সুস্থ। ও বাবা, বিকাল বেলার থেকে দেখি সে সুন্দরভাবে দুধ পায়ের উপর ভর করে হাঁটাচলা করতে পারতেছে, তাকে যেন আর ডাক্তারের কাছে নিতেই হবে না, সে একদম সুস্থ হয়ে গেল। আর আমাকে বলে যে, কোনো সমস্যা নেই, তুমি এতদিন তো তেল মালিশ করে সুন্দর করে আমার দু পা শক্তি ফেরাই দিছো, সুন্দরভাবে আমি হাঁটতে চলতে পারতেছি, তো আমার মনোবলটাও তোমাকে ফিরে আনতে হবে। আমি তো বুঝতেই পারলাম যে তোমার কি করতে হবে। তো তারপরে যাই হোক, তাকে আমি, যাই হোক, সে মোবাইল ওই সমস্ত দেখতে, তো ওটা দেখার থেকে বাদ দিয়ে সে নিজে নিজেই মানে বাস্তবে জিনিসটা আমার সঙ্গে চালাইতে লাগলো, এবং সে সুস্থও হয়ে গেল। তো তার ছেলেকে আমি বললাম যে, দেখো, তোমার বাপকে এমন সেবা যত্ন করছি যে তোমার বাপ একদম এখন সোজা হয়ে হাঁটাচলা করতে পারতেছে, উপরওয়ালা তাকে সুস্থ করে ফেলছে, বুঝতে পারছো? তখন আমার হাজবেন্ড আমাকে বলেছে, হ্যাঁ আমি জানি যে তুমি আমার বাবাকে, তুমিই পারবে একমাত্র তোমার ওই সুন্দর নরম হাতের ছোঁয়া দিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তুলতে। তো
আমিও খুশি হলাম, আমার হাজবেন্ডও খুশি, এদিকে আমার শ্বশুরও খুশি, কারণ তার সব কিছুই সে পূরণ করতে পারলো আমাকে দিয়ে। আর দিনের পর দিনই এটা চলতে লাগলো। তো বন্ধুরা, আমাদের গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর এর পর্বে যদি আর একটা এরকম গল্প চান আপনারা, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।